त्रिपुरा राज्य राइफल्स के सम्मान गार्ड पर 120 रन आपके निरीक्षण के लिए हाजिर है श्रीमान। चलो चलो त्रिपुरा राज्य राइफल्स के सम्मान गार्ड पर 120 रन आपके निरीक्षण के लिए हाजिर है श्रीमान। माननीय मुख्य सचिव एवं पुलिस के माननीय महानिदेशक চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। আজকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ইফ জাস্টিস ইজ ডিলেড দেন জাস্টিস ডিনাইড। যদি সময় মতো কোনো কাজ না হয়, সময় মতো যদি তার অন্যায় যদি হয়, অর্থাৎ ন্যায় যদি প্রপারলি না দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ এই আইন ব্যবস্থার উপর রাস্তা থাকে না। মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনাকে আমি ধন্যবাদ দেব। ওনার মার্গদর্শনে 1 জুলাই 2024 যে যুগান্তকারী যে আইনগুলো আজকে এখানে আমাদের সামনে এনেছে এবং সেটার বিলও পাশ হয়েছে পার্লামেন্টে এবং সমস্ত জায়গায় আমাদের এর আগেও এই বিষয়ে আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতেও এই বিষয়ে আলোচনা হয়েছে। আইন তো পাশ হয়েছে, কিন্তু সেগুলো কার্যকরী করার যে বিষয় সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং তার জন্য গুয়াহাটিতে, আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতে হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম এবং আমার সাথে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজিপি সাহেবও সেখানে গিয়েছিলেন এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন। জিজ্ঞেস করছিলেন নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে, আপনারা এই যে নতুন ক্রিমিনাল আইন আপনারা কি কি এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। সেখানে আমরা আমাদের সমস্ত যে ডাটা এবং কি কি আমরা করলাম সেখানে আমরা বললাম। তারপরও সেখানে দেখা গেল কয়েকটা জায়গার মধ্যে আমাদের খামতি ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু সেই দিকেই যেটা বলা হয়েছে যে ত্রিপুরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সামনের সারিতে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি আছে। অর্থাৎ এই যে মনিটরিং সিস্টেম, যে 3টে আইন তো হলো, প্রপারলি হচ্ছে কিনা, এর জন্য বিভিন্ন নর্থ ইস্টার্ন জোনে, সেন্ট্রাল রিজিয়নে, সাউথ রিজিয়নে এইভাবে মাননীয় হোম মিনিস্টার সাহেব সব জায়গায় গেছেন এবং সমস্ত আধিকারিকরাও সেখানে গিয়েছেন। এবং এখনো যেটা আমার পূর্ব বক্তা বলেছেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে আজকে এই প্রদর্শনীর যে বিষয় সেটা এখানে কিন্তু করা হচ্ছে এবং যেটা দিল্লিতে যখন জানানো হলো তারা তো অবাক হয়ে গেল। তো আমরা সব দিক দিয়ে কিন্তু যে কোনো বিষয়ই হোক, ত্রিপুরা কিন্তু এখন সর্বভারতীয় স্তরে আমরা প্যারামিটার, যে কোনো প্যারামিটার এখন প্রথম স্থান বা দ্বিতীয় স্থানে আমরা রয়ে গেছি। স্টেটমেন্ট ইন প্রেজেন্স অফ উইমেন ম্যাজিস্ট্রেট, মহিলাদের বিরুদ্ধে যখনই কোনো সমস্যা হয় তাদের যখন স্টেটমেন্ট নেওয়া হয় তো মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেটা রাখতে হবে। কোনো কারণে যদি মহিলা ম্যাজিস্ট্রেট না থাকে, পুরুষ থাকতে পারবে কিন্তু একজন মহিলা সেখানে থাকতে পারে, যাতে করে তার জবানবন্দি খুব সে পরিবেশ সেখানে থাকবে যাতে করে সে প্রপারলি দিতে পারে। 14 দিনের মধ্যে অভিযুক্ত ও ভিকটিম উভয়ই এফআইআর, পুলিশ রিপোর্ট, চার্জশিট, জবানবন্দি, স্বীকারোক্তি সমস্ত কপি তাদের কাছে, তাদের রাইট আছে সেটা পাওয়ার। এখানে অনেক সময় আমরা দেখি যে কোর্টে গেলে যে আজকে এটা আমাদের আরো ডেটের পর ডেট দিতে থাকে, সেই জায়গার মধ্যে এখন বলা হয়েছে যে সর্বোচ্চ 2টি শুনানি করা যাবে, এর বেশি না। স্থগিতাদেশ দেওয়া যায় 2 দিন, এর বেশি না। এখানে আমরা জানি যে ফৌজদারি আইনের যারা সাক্ষী দেন তাদের কিন্তু নিরাপত্তার একটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। অনেকে পরবর্তী সময়ে সাক্ষী দিতে চায় না, তো সেই সুরক্ষা যাতে দেওয়া যায়, সাক্ষী সুরক্ষা প্রকল্প সেটা আমাদের স্টেটের উপরে ছাড়া হয়েছে যে
তার জন্য যা যা দরকার স্টেট ইচ্ছা করলে সেটা করতে পারে। সমতা প্রদানের লক্ষ্যে এখন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এই আইন সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত আইনি কার্যক্রম সেটার ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনা করার ভিকটিম, সাক্ষী এবং অভিযুক্তদের সুবিধা হচ্ছে। এর ফলে তাড়াতাড়ি যে আইনি প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হবে। অডিও ভিডিও রেকর্ডিং ও স্টেটমেন্ট সেগুলো করার জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। এখানে যারা 15 বছরের কম বয়সের কিশোর আছে বা মহিলা বা 60 বছরের বেশি বয়সী ব্যক্তি, তাদের বা দিব্যাঙ্গন বা গুরুতর অবস্থায় আছেন, গুরুতর অসুস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি থানায় না গেলেও চলবে এবং সেখানে তাদের ওখানে গিয়ে কিন্তু স্টেটমেন্ট নেওয়া যেতে হবে। বিএনএস এর একটি নতুন অধ্যায় এখানে আমার মনে হয় হয়েছে যে নারী ও শিশুদের জন্য যে বিচার এবং তার যে সুরক্ষা, সেখানে এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। জেন্ডার নিউট্রাল অফেন্স, অনেক সময় ভিকটিম এবং অপরাধীদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিএনএস এ নারী ও শিশুদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধকে লিঙ্গ নিরপেক্ষ করা হয়েছে। এখানে ফাইনের ব্যবস্থাও রাখা হয়েছে, যে সবাইকে যে শাস্তি দিতে হবে সেরকম না, সামান্য একটা ফাইন দিয়ে তাকে মুক্তি দেওয়া যেতে পারে এবং সিম্পলিফাইড লিগ্যাল প্রসেস সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। আমাদের এখানে ত্রিপুরাতে অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি, ত্রিপুরাতে এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আমরা রয়েছি এবং তার জন্য আজকে আমরা সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের প্রচুর সুনাম রয়েছে। এখানে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ, প্রসিকিউশন, আইন, স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই যারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন। এখানে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো যে এখানে যা প্রদর্শনী আজকে আপনারা দেখবেন সেগুলো সমস্ত সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন, নিজেরও বুঝবার চেষ্টা করবেন যে আইনগুলো কি, এবং এখানে বিস্তর আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন এবং এই প্রদর্শনীর আমি সার্বিক সফলতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করে, বা সাধারণ যারা নাগরিক তারাও কিন্তু এত বেশি যে কোনো বিষয়ে বেশি সেন্সিটিভ যে কিভাবে কাজটা করা, তো তাতে করে আমরা কিন্তু অনেক বেশি আমরা কাজ করতে সক্ষম হচ্ছি এবং আমরা জাতীয় স্তরেও আমরা সুনামের সাথে সেটা অক্ষুণ্ণ রাখছি। বিভিন্ন সময় আমাদের সম্মানিত করা হয়। এখানে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, আমি মনে হয় যে আজকের যে প্রদর্শনীতে, এটা একটা প্রদর্শনী বললে ভুল হবে, যে এর মাধ্যমে একটা আই ওপেনার, যে 3টা আইন আমরা কি কি করতে যাচ্ছি এবং কি হবে আগামী দিনে। এখানে তো মুখে বলা হয়েছে, কিন্তু প্রদর্শনীতে সেটা যদি আমরা জানকারি নিই, এই যে 10 থেকে 14 তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে, অন্যরাও যাতে বাইরের থেকে, সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে, তাহলে বুঝতে পারবে এই যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন সেগুলো আননেসেসারি করেছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজে আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সবকিছু করা। এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি। ডিরেগুলেশনের বিষয়ে আমি যে কথাটা বলছিলাম, আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি। ডিরেগুলেশন আমরা এতগুলো করেছি, এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি, করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টে হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের, ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোক, সব জায়গায় আমরা যখন এগুলো আমরা ডিরেগুলেট করলাম, আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কি করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন। অনেক বড় বড় মেইনল্যান্ড যে সরকার আছে যে রাজ্যগুলো, সেগুলো তারা করতে পারেনি। তো এই যে ব্যবস্থা আমাদের মধ্যে, যে একটা ইজ অফ ডুইং বা ইজ অফ বিজনেস, ইজ অফ এভরিথিং, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে এখন চলে এসছে এবং আমি
এর জন্য সবাইকে, এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। সশরীরে কোনো ব্যক্তি পুলিশ স্টেশনে উপস্থিত ছাড়াই যদি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেখানে রিপোর্ট সে পেশ করতে পারবে এবং তাতে করে ট্রান্সপারেন্সিও বেটার থাকবে এবং কুইক যে রেসপন্স সেটা দেওয়া সম্ভব হবে। জিরো এফআইআর কথা বলা হয়েছে, তাতে করে যে কোনো জায়গায় আগে কি হতো, যদি কেউ থানায় যেতে বলে তুমি তো আমাদের জুরিডিকশনে পড়ো না, আরেক জায়গায় যাও। এখন কিন্তু যে কোনো জায়গায়, এখন যে কোনো নাগরিক সে যদি এফআইআর করে সেটা কিন্তু সে ট্রান্সফার করতে হবে, সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এবং তার যে মানে কপি, সেটা ফ্রি কপি কিন্তু তাকে দিতে হবে, বিনামূল্যে যিনি এফআইআর করবেন তাকে দিতে পারবেন। এখানে যে কোনো লোক যখন অ্যারেস্ট হবে, অ্যারেস্টের পরে আমরা দেখতাম আগে কোর্টে যখন থানায় যখন যেত, বলতে যে আমার একজনকে আমার বলতে হবে, তো পুলিশ অফিসার কিন্তু বলতো যে না, আপনি কাউকে ডাকতে পারবেন না বা ফোন করতে পারবেন না। এখন কিন্তু এই যে এখন আইন হয়েছে, বলে না, সেখানেও আপনি যে কোনো ব্যক্তি, আপনার নিকটতম যে কোনো ব্যক্তিকে আপনি ইচ্ছে করলে ইনফর্ম করতে পারেন, তার সাহায্য আপনি নিতে পারেন। ফরেন্সিক যে বিষয় আছে, এখানে ফরেন্সিক বিশেষজ্ঞ আছেন এখানে, তো ফরেন্সিকেরও বিষয়ে আলোচনা হয়েছে, যদিও যে কোনো জায়গার মধ্যে, কারণ ফরেন্সিক যে সায়েন্স সেটাকে ব্যবহার করে যে প্রপারলি যখন যে জায়গায় অপরাধ হয় অনেকগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেখানে ফরেন্সিক টিম যদি ইমিডিয়েটলি যায় তাহলে কিন্তু অনেক যে ফরেন্সিকের যে এখানে যেগুলো কালেক্ট করার দরকার এভিডেন্স গুলো, সেগুলো সহজে সেগুলো কালেক্ট করতে পারবে। এবং আদারওয়াইজ কি হতো, এগুলো পরবর্তী সময়ে এগুলো কিন্তু গায়েব হয়ে যেত, আমরা দেখতাম। এবং তাতে করে আমাদের যে স্ট্যান্ডার্ড অফ যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু অনেক বেশি হবে। আমার মনে হয় যে এটা একটা সুষ্ঠু বিচারের সত্যিকারের অর্থেই যেভাবে এই তিনটি আইন আনা হয়েছে সেগুলো আগামী দিনে আমাদের সত্যি কাজে আসবে। এখানে নারী ও শিশুদের বিরুদ্ধেও যে তদন্ত করার যে বিষয় সেগুলোকেও সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 2 মাসের মধ্যে এই তদন্ত কিন্তু কমপ্লিট করতে হবে। এবং যদি মামলার অগ্রগতি সম্পর্কে আমরা দেখেছি, আমি একটা কেস করলাম, কেসের পরে আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, তো 90 দিনের মধ্যে যে যিনি কেস করেছেন এবং যার বিরুদ্ধে কেস করেছেন সেগুলো কিন্তু তাদেরকে ইনফরমেশন দিতে হবে। আজকে যারা যে ভিকটিম, বিশেষ করে নারী ও শিশুদের, তাদেরকে বিনা পয়সায় হাসপাতালে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু আগে বলেছি যে ইলেকট্রনিক্সের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা কিন্তু যে কোনো বিষয়ে, সেটা আইনি বিষয়ে হোক বা এফআইআর বিষয়ে হোক, সব জায়গায় তার একটা যে কমিউনিকেশন সেই ব্যবস্থা থাকবে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি যদি এখন এগুলো বলি তাহলে অনেকটা হয়তো বা এখানে সেগুলো রিপিট হবে, তাও আমার বলতে হবে। এখানে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তার মধ্যে 290 ধারায় সেটা যদি এমনভাবে করা হয়েছে যে সময় ভিত্তিক আইন, এবং তার যে আমরা কি হতো আগে, যখন একটা কেস হলো তো বা কেস হওয়ার পরে বা এফআইআর করলাম, এফআইআরটা যেতে হবে ফিজিক্যালি, আমাদের যেতে হবে। এখন সবকিছু ইজি হয়ে গেছে এবং টাইমলি তার যে জমা দেওয়া, টাইমলি যাওয়া এবং তার যে সমস্ত ব্যবস্থাপনা, আমরা এফআইআর করার পরও আমরা দেখতাম যে এফআইআর এর আমাদের কাছে কিন্তু রিপোর্ট, আমাদের কাছে যে এফআইআর করলো তার কাছে রিপোর্ট থাকে না। এখন তো এইসব ব্যবস্থার মাধ্যমে আপনার কাছে রিপোর্ট চলে যেতে বাধ্য। তাছাড়া কেস করলে কেসের মধ্যে কোথায় কতদিন হবে, কেস চলতেই থাকবে। এসব এই যে 3টা যে বিএনএস হলো, তাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে অভিযোগ যখন করবে তার 30 দিনের মধ্যে মানে তার যে আবেদন সেটা কিন্তু করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টে গেলেই তার আবেদন করতে হবে সেটা কোর্টে। এবং 293 এই ধারায় সেখানে আমাদের পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, প্রথমবার কেউ হঠাৎ করে কোনো কারণে সাডেনলি কোনো অপরাধ করলো এবং তার যদি আগে কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, সেখানেও কিন্তু এত সুন্দরভাবে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যে এই ধারাগুলোর মধ্যে এত সুন্দর জিনিস রাখা হয়েছে যে ওখানে
1/4 বা 1/6 মানে দণ্ডে দণ্ডিত করবে। অর্থাৎ সেখানেও কিন্তু রিডাকশনের যে প্রথমবার যেহেতু হয়েছে, অথচ ধারার মধ্যে যদি এটা না থাকতো যে না এটাকে 1/4 করা যাবে বা 1/6 করা যাবে, সেখানে নির্দিষ্টভাবে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তুমি প্রথমবার করেছো, এর জন্য তোমার জন্য যে সাজা সেটা কিন্তু কম করা যায়। এই যে একটা মানে আমি বলুন যে ফ্রেন্ডলি, নাগরিক ফ্রেন্ডলি যে আইন সেটা করা হয়েছে। এখানে যে 479 ধারায় কত দিন পর্যন্ত আমরা এখানে মেইন যে উদ্দেশ্য আমি যেটা এখানে বলার আমার উচিত, যে জেলের মধ্যে আমরা যখন কোনো মানুষ যায় তো কবে যে জেল থেকে বেরোবে কেউ বুঝতে পারে না। তো জেলের সংখ্যাও প্রয়োজন, জেলের যারা মানে কারাভুক্ত হন তাদেরকে সংখ্যাটা যেন কম হয়, আননেসেসারি জেলের মধ্যে পড়ে আছে। এই ধারা এইগুলো যে হলো এই সংশোধন, তার মেইন উদ্দেশ্য কিন্তু এগুলো। এখানে দেখা গেছে যে 479 ধারায়, যেটা BNSS, সেই ধারায় দেখা গেছে যে কেউ যদি কতদিন পর্যন্ত সে থাকতে পারবে, তিনি যদি এই আইনের অধীনে অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের 1/3 পর্যন্ত কারাগারে থাকতে পারবেন। অর্থাৎ অলরেডি সে জেলে আছে কিন্তু তার কোনো জাজমেন্ট দিচ্ছেন না, তাহলেও সেখানেও কিন্তু তাকে মাইনাস করে সেটাকেও কিন্তু অ্যাডজাস্ট করার সুবিধা এই আইনে আছে। এবারে প্রথমবারের মতো দেখা গেল যে 4 ধারায়, যে BNS 4 ধারায় কমিউনিটি সার্ভিস, যে আমরা কোনো একটা অপরাধ করলো, তাকে একটা বললো যে তুমি একটা কমিউনিটি সার্ভিস করতে হবে, সেখানেও কিন্তু শাস্তির যে ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এবং আমার মনে হয় যে এই যে নতুন যে ফৌজদারি আইনের যে পরিবর্তন আনা হয়েছে, তাতে করে আরো ইজি হয়েছে, আমাদের সহজলভ্য হয়েছে, সহায়ক, এবং সেটাকে আরো বেশি আমাদের মানে দক্ষ করে তুলবে। कानूनों का मुख्य उद्देश्य है कि ये सिटीजन फ्रेंडली, सिटीजन सेंट्रिक है। साथ साथ में जो क्रिमिनल जस्टिस सिस्टम है, जो हमारी न्याय व्यवस्था है, ये बहुत आसानी से, जिससे कि एक आम नागरिक को उपलब्ध हो सके, उसके लिए एक बहुत बड़ा प्रयास है। और इस संदर्भ में भारत सरकार एवं राज्य सरकार ने बहुत सारे कदम लिए हैं, जिससे कि पिछले 1 जुलाई 2024 से हमने इन नए कानूनों को भारत के अन्य राज्यों के साथ साथ त्रिपुरा में भी हमने इम्प्लीमेंट किया है, और ये हमारा इम्प्लीमेंटेशन बहुत सक्सेसफुल रहा है। आज की इस प्रदर्शनी का मुख्य उद्देश्य जो आम जनता है, जो इसके यूजर्स हैं, उनको इसके बारे में फर्दर जानकारी देना और इसका जो इम्प्लीमेंटेशन त्रिपुरा में हो रहा है उसकी एक झलक देना, जिससे कि सभी लोग इसके बारे में अच्छी तरह से अवगत हो सकें और नए कानूनों में जो बदलाव लाए गए हैं उनका पूरी तरह से उपयोग कर सकें। जैसे कि आप सभी को मालूम है कि नए कानूनों के तहत अब आप FIR किसी भी थाने में कर सकते हैं। उसके लिए ये जरूरी नहीं है कि आप किसी पर्टिकुलर थाने में जाए या जहां पर अपराध हुआ है उसी थाने के में जाए, कहीं पर भी जाकर आप अपनी FIR दर्ज करा सकते हैं। उसे 0 FIR कहा जाता है, और ये उस थाने की रेस्पॉन्सिबिलिटी है कि वो वहां से उस 0 FIR को कंसर्न पुलिस स्टेशन को ट्रांसफर करे। इसके अतिरिक्त अगर आपके लिए थाना जाना भी असुविधाजनक है, तो आप सीधे थ्रू मेल, ईमेल या अन्य साधनों से EFIR करा सकते हैं। बच्चों और महिलाओं के लिए विशेष प्रावधान किया गया है, और जो सबसे पहला पैनल चैप्टर है BNS का, भारतीय न्याय संहिता का, वो विमेन और चिल्ड्रन के लिए ही है। और उसमें ये मैंडेटरी किया गया है कि जो विमेन रिलेटेड ऑफेंसेस हैं, एक तो जो विमेन हैं उनको 15 साल से नीचे के कम उम्र के बच्चों को, और 60 साल से ज्यादा उम्र के जो बुजुर्ग हैं उनको पुलिस स्टेशन में नहीं बुलाया जाएगा। उनको उनकी सुविधा के अनुसार, जहां पर भी उनको सुविधा है,
वहां पर जाकर उनका स्टेटमेंट रिकॉर्ड किया जाएगा और अगर वो आना चाहे खुद ही थाने में तभी वो वहां पर आएंगे, अदरवाइज उनकी सुविधा के अनुसार ही जहां पर उनके लिए जो सुविधाजनक जगह होगी वहीं पर ही उनका स्टेटमेंट रिकॉर्ड किया जाएगा इन्वेस्टिगेशन के दौरान, और अगर कुछ पूछताछ करनी होगी वहीं पर की जाएगी। साथ ही साथ जो एफआईआर है उसकी कॉपी आपको फ्री में मिलेगी। इन्वेस्टिगेशन के लिए भी समय लिमिटेशन कर दिया गया है कि कोई भी अपराध जो विमेन के अगेंस्ट हो या चिल्ड्रन के अगेंस्ट हो उसमें 60 दिन के अंदर इन्वेस्टिगेशन कंप्लीट करनी होगी, और अन्य अपराधों में जहां पर सजा 10 साल से ज्यादा है उसमें 90 दिन के अंदर इन्वेस्टिगेशन कंप्लीट करनी होगी। तो ये एक समय की लिमिट बांध दी गई है, इसके अंदर कंप्लीट करना पड़ेगा इन्वेस्टिगेशन को। उसके बाद में अगर कहीं से मेडिकल रिपोर्ट की जरूरत है तो रेप केसेस में 7 दिन के अंदर जो हॉस्पिटल है, जो मेडिकल ऑफिसर है, उनको अपनी मेडिकल रिपोर्ट देनी होगी। रेप के केस या अन्य क्राइम अगेंस्ट विमेन में मजिस्ट्रेट जो स्टेटमेंट रिकॉर्ड करेंगे, प्रीफरेबली वो महिला मजिस्ट्रेट होंगी। अगर महिला मजिस्ट्रेट अवेलेबल नहीं है तो एक महिला की प्रेजेंस में ही मजिस्ट्रेट केस रिकॉर्ड करेंगे उनके स्टेटमेंट्स। साथ ही साथ टेक्नोलॉजी का एक बहुत बड़ा इनपुट अभी नए जो कानून है इनमें लाया गया है। फोरेंसिक टीम के लिए ये जरूरी है कि कोई भी अपराध जिसमें 7 साल से ज्यादा की सजा हो तो फोरेंसिक टीम वो क्राइम सीन को विजिट करेगी और वहां से एविडेंस को कलेक्ट करेंगी, और इसकी समस्त प्रोसेस की वीडियोग्राफी भी की जाएगी। और ये वीडियोग्राफी करने के बाद में विद इन लिमिटेड टाइम, प्रीफरेबली विद इन 48 आवर्स, ये सभी रिकॉर्डिंग कोर्ट के पास में प्रस्तुत की जाएगी, जिससे कि किसी भी तरह की टेम्परिंग का कोई स्कोप नहीं रहेगा और किसी को भी किसी तरह की क्वेश्चन करने का, प्रोसेस पर क्वेश्चन करने का कोई मौका नहीं मिलेगा। और इससे ट्रांसपेरेंसी, जो पारदर्शिता है, वो और अधिक बढ़ेगी। साथ ही साथ बहुत एम्फेसिस दिया गया है 90 दिन के अंदर चार्जशीट करनी होगी। उसके बाद में 14 दिन के अंदर जो चार्जशीट और डॉक्यूमेंट है वो न केवल अपराधी को बल्कि जो विक्टिम है उसको भी प्रोवाइड करने पड़ेंगे। उसके बाद में 60 दिन के अंदर अगर कोई डिस्चार्ज, किसी को एप्लीकेशन लगानी है किसी एक्यूज्ड को, तो वो डिस्चार्ज अपनी एप्लीकेशन लगा सकते हैं। पहले क्या होता था कि अगर 15 एक्यूज्ड हैं, 15 लोगों के अगेंस्ट चार्जशीट हुई है, तो पहले एक डिस्चार्ज एप्लीकेशन लगाएगा, उसमें 2 महीने जाएंगे, फिर दूसरा लगाएगा, फिर तीसरा लगाएगा, फिर चौथा, ऐसे चलते चलते 5 साल तो चार्ज फ्रेम होने में लग जाते हैं थे। अभी है कि 60 दिन के अंदर सभी को चार्ज फ्रेम कराना है। अगर डिस्चार्ज करना है तो 60 दिन के अंदर सभी को अपनी एप्लीकेशन लगानी पड़ेगी। इसके अलावा जो सबसे बड़ा जो स्टेप है वो है कि पहले अपराधी जो थे वो बचकर निकल जाते थे। भगोड़े साबित होने के बाद में उनके अगेंस्ट कोई भी कार्रवाई नहीं हो पाती थी, ट्रायल नहीं हो पाती थी, क्योंकि उनकी प्रेजेंस कोर्ट में होना जरूरी होता था। पर अब ये कर दिया गया है नए कानूनों के तहत कि जो लोग भगोड़े हैं उनके खिलाफ इन एब्सेंशिया ट्रायल होगी। तो ये नहीं कि कोई भाग गया यहाँ से, इंडिया से बाहर चला गया तो उसके अगेंस्ट ट्रायल नहीं हो सकती, उसके अगेंस्ट ट्रायल भी होगी, उसको सजा भी मिलेगी, और उसके बाद में जब भी वो पकड़ा जाएगा उसको सजा भुगतनी पड़ेगी। पर इन कानूनों के तहत जो अपराधी हैं उनको भी सर्टेन राइट्स दिए गए हैं। पुलिस अपनी मन मर्जी के मुताबिक किसी को अरेस्ट नहीं कर सकती, उसको एक जस्टिफिकेशन देना पड़ेगा। जो अपराध जिनमें 3 साल से कम की सजा है उसमें डीएसपी एंड अबाव लेवल के ऑफिसर से ही अप्रूवल लेके किसी की अरेस्ट की जा सकती है। इसके अलावा पहले होता था कि ये मैंडेटरी था कि किसी के अगेंस्ट चार्जशीट किया है तो उसको अरेस्ट करके प्रोड्यूस करना है कोर्ट के सामने। अब ये जरूरी नहीं है, चार्जशीट फाइल की जा सकती है विदाउट अरेस्टिंग एनी पर्सन। किसी का फिंगरप्रिंट लेना हो, हैंड राइटिंग सैंपल लेना हो, उस सब के लिए अरेस्ट करना जरूरी था, अब वो अरेस्ट करने की जरूरत नहीं है। इसके अलावा जो चोरी है जिसमें कि विभिन्न तरह की चोरी होती है, किसी ने
100 रुपए की भी चोरी की है, किसी ने 1 करोड़ की चोरी की है, सबको बराबर दंड का प्रावधान था। अभी उसमें डिफरेंशिएट कर दिया गया है और पहली बार कम्युनिटी सर्विस का एक प्रावधान लाया गया है। इसमें जैसे फॉर एग्जांपल किसी ने 5,000 रुपए तक की चोरी की है और 5,000 रुपए वापस लौटा दिए हैं, तो उसको जेल में नहीं भेजा जाएगा, उसको कम्युनिटी सर्विस, हो सकता है कि वो हॉस्पिटल में कुछ मरीजों की सहायता के लिए उनको काम दे दिया जाए, या ट्री प्लांटेशन का काम दे दिया जाए, या कहीं सफाई का काम दे दिया जाए, वो कोर्ट पर निर्भर है। इस तरह की सजा दी जाएगी। इसका उद्देश्य यही है कि जो अपराधी नहीं है, जो हार्डकोर क्रिमिनल्स नहीं है, उनको जेल में ना भेजा जाए, और जो हार्डकोर क्रिमिनल हैं उनके अगेंस्ट में क्विक एक्शन लिया जाए, उनके अगेंस्ट में इन्वेस्टिगेशन टाइमली कंप्लीट हो, उनके अगेंस्ट में ट्रायल जल्दी से जल्दी कंप्लीट हो और उनको जल्दी से जल्दी सजा मिले। तो मुख्य उद्देश्य इसका यही है कि एक्सपेडिशियस जस्टिस डिलीवरी, जल्दी से जल्दी जस्टिस मिले, विक्टिम को जस्टिस मिले और जो अपराधी है उसको सजा मिले। त्रिपुरा में इन कानूनों के इम्प्लीमेंटेशन के लिए त्रिपुरा सरकार ने बहुत पहले से ही बहुत इंपॉर्टेंट कदम उठाए हैं। माननीय मुख्यमंत्री महोदय ने खुद से क्लोजली इसको मॉनिटर किया है, हम सभी की मीटिंग ली है और समय समय पर उसको रिव्यू किया है, जिसके फलस्वरूप हमने 100% इम्प्लीमेंटेशन 1 जुलाई 2024 से इसका किया है। इसमें क्रिमिनल जस्टिस सिस्टम के 4 जो स्तंभ होते हैं, पुलिस, प्रोसिक्यूशन, प्रिजन और जुडिशरी, चारों को इन्वॉल्व किया गया है। इसके साथ साथ जो 2 इंपॉर्टेंट एजेंसी और होती हैं, फोरेंसिक साइंस लेबोरेटरी और मेडिकल साइंसेज, दैट इज हेल्थ डिपार्टमेंट, उन सभी को एक साथ में लेके कोशिश की गई है कि सभी नए कानूनों के अनुरूप अपने अंदर जो टेक्नोलॉजिकल चेंजेस करने हैं वो करें, और जो